স্ক্রিন মাত্র শেয়ার করছি, স্ক্রিনটা পাবেন ওই সফটওয়্যারে এসে ক্লিক করেন। কেউ স্ক্রিন পান নাই? কেউ কি স্ক্রিন পান নাই? আচ্ছা, স্ক্রিন তো শেয়ার করছি, পাওয়ার কথা। আচ্ছা, দেন শুরু করি। মাসুদ পারভেজ অপু সাউন্ড, সাউন্ডের লিঙ্কে যান, তাইলেই তো সাউন্ড পাবেন। আচ্ছা, কেউ ওনাকে একটু হেল্প করেন, আজকে শুরু করতে তো লেট হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা শুরু করি। দেন আজকে যেটা দেখাবো সেটা হলো কি কি অ্যাভয়েড করতে হবে। অন পেজ দেখাইছি, অফ পেজ দেখাইছি, এখন কি কি অ্যাভয়েড করতে হবে। সাপোজ অনেকে করে কি, কিওয়ার্ড দিয়ে ভরে, কিন্তু ভিজিটররা দেখতে পারে না কিওয়ার্ডগুলো আসলে কই। একটা দেখাই উদাহরণ, এই যে এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ আছে দেখতে পারতেছি। এই ব্ল্যাঙ্ক পেজটার উপরে আমি এখন লিখি কিছু, দেখেন। সাপোজ এখানে লিখলাম এসইও, এখানে এসইও লেখা হয়েছে। এটা এখন ভিজিবল আছে, সার্চ ইঞ্জিন অ্যান্ড ভিজিটররা দেখতে পারতেছে। এখন একটা দেখেন, আমার এই পেজটার ব্যাকগ্রাউন্ড হলো হোয়াইট। এখন আমি দেখেন কিছু দেখা যাইতেছে, দ্যাটসম্যান এখানে কিছু নাই আসলে, না দেখেন এখনো কিছু বোঝা যাইতেছে না। এখন দেখেন বোঝা যাইতেছে এখানে আসলে এসইও নামে একটা ওয়ার্ড, এসি একটা ওয়ার্ড আছে, দ্যাটসম্যান আমরা ওয়ার্ডটা হাইড করে রাখছি। এটা খুবই ব্যাড এসইও। অনেকেই করে যে পেজের ব্যাকগ্রাউন্ড কালারের সাথে উপরের কালারটা মিশাই দেয়, অ্যান্ড তার ফলে হয় কি ভিজিটাররা দেখতে পারে না। আর ওই কিওয়ার্ডটা অনেকবার ইউজ করা হয়, তারা ভাবে যে গুগল কিওয়ার্ডটা অনেকবার যদি পায় তাহলে সাইট ওই কিওয়ার্ডটার জন্য তার সাইট টপে আসবে। আসলে না, এটা ভুল। গুগল এইটাও ধরতে পারে আপনার সাইটে কিরকম কিওয়ার্ড আছে, আপনার সাইটে হিডেন কিওয়ার্ড আছে নাকি সেটাও গুগল ধরতে পারে। আশা করি বুঝাইতে পারছি। দেন নেক্সট, হিডেন টেক্সট ওভার অ্যান ইমেজ। এটাও মানে হিডেন টেক্সট, আরেকটা টেক্সট নেই, এই যে একটা টেক্সট না হয়েছে, এখন এই টেক্সটটা হাইড করব কিভাবে দেখেন। এই যে দেখেন টেক্সটটা আছে, অ্যান্ড এই ইমেজটা দিয়া আমি টেক্সটটা হাইড করে দিলাম, কিন্তু আসলে কিন্তু টেক্সটটা আছে, যেটা গুগল বট ধরতে পারবে। অ্যান্ড এইভাবে করেও আগে কিওয়ার্ড ডেন্সিটি করা হয়তো, যেই কারণে সাইট টপে যেত, কিন্তু না, গুগল এখন এইটাও ধরতে পারে। গুগলের অ্যালগরিদম আপডেট হয়েছে আরো। আচ্ছা, এটাও বুঝতে পারছি মনে হয়। দেন সিএসএস কোডিং এর মাধ্যমে এরকম টেক্সট হাইড করা যায়। তারপর অনেক ছোট, যেমন এটারে দিয়েই দেখাই যে এই ফন্টটার সাইজ যদি আরো ছোট করে দিই কত হয়, আরো ছোট, 8। দেখেন খুব ছোট, এখানে আপনারা হয়তো দেখতে পারতেছেন বা পারতেছেন না, এখানে খুবই ছোট ভাবে রাখছি, অ্যান্ড এইটার মধ্যেই আমি একটা লিঙ্কও দিয়ে দিতে পারি। এইভাবে আহ, এইভাবে যদি কেউ কিওয়ার্ড শেয়ার করে সেটাও গুগল বট ধরতে পারে। অ্যান্ড আগে এইভাবে শেয়ার করে সাইটের র্যাঙ্ক বাড়াই হইতো, যে এই কিওয়ার্ডগুলো অনেকবার ইউজ করলে আপনার সাইট টপে যাবে, কিন্তু গুগল এখন এটা বুঝতে পারে, সো এটা ব্যাড ব্ল্যাক হ্যাট এর ভিতরে পড়ে, অ্যান্ড এটা কেউ করবেন না। এগুলা শিখাইতেছি তার মানে এই না যে আপনার সাইট টপে নেওয়ার জন্য আপনি ব্ল্যাক হ্যাট এসিও করবেন। এটা শিখাইতেছি জানি কখনো এটা ভুলে না করেন। আচ্ছা, দেন নেক্সট, মেটা কিওয়ার্ড ট্যাগ। মেটা ডাটা সম্বন্ধে যারা ব্লগ স্পট ইউজ করি তারা জানি যে অনেকগুলো মেটা মেটা ট্যাগ ইউজ করলে সাইটের এসিও ভালো হয়। আসলে না,
গুগল শুধু দুইটা মেটা ট্যাগে পাত্তা দেয়, সেটা হলো টাইটেল ট্যাগ অ্যান্ড ডিসক্রিপশন ট্যাগ। অনেকে আছে যে, আমি কিছুদিন আগে একজন আমার কাছে হেল্প চাইছিল ইন্ডিয়ান, তার মেটা কিওয়ার্ড ট্যাগগুলা আমি দেখছিলাম, সে আমাকে টেমপ্লেট দিছিল অ্যান্ড তার মেটা কিওয়ার্ড ট্যাগ দেখছিলাম, ট্যাগের ভিতরে যত কিওয়ার্ড আছে সব ইউজ করছে, এটা ভ্যালুলেস। খালি খালি এগুলো ইউজ করা ঠিক না, মেটা কিওয়ার্ড ট্যাগটার উপরে খুব একটা বেশি ডিপেন্ড করা ঠিক না। এটা যারা ওয়ার্ডপ্রেস ইউজ করি তারা জানি যে যখন এসিও বা ইউএস প্লাগইনটা ইউজ করি তখন এখানে লেখা আসে যে এটার কোনো দরকার নেই, আমরা কি জন্য ইউজ করতেছি। যাক, মেটা কিওয়ার্ডের উপরে রিলে করে কোনো লাভ নাই। আচ্ছা, আপনার ইমেজের নেম ইউজ করা, ইমেজের ভিতরে নেম ইউজ করতে বলছিলাম আমি লাস্ট ক্লাসে ওয়ান পেজ অপটিমাইজেশনের টাইমে। ইমেজ নেম, এখন অনেকের ইমেজ নেম তো অনেক বড় ইচ্ছা করলে করা যায়, সো ইমেজের মধ্যে আপনি আপনার কিওয়ার্ডটা 1000 বার দিয়ে রাখলেন, এটাও খুব এটাও বাজে জিনিস, এটাও করতে হয় না কখনো। আচ্ছা, মেটা ডিসক্রিপশন, আমি বলছিলাম যে মেটা ডিসক্রিপশন কয়টা ওয়ার্ডের মধ্যে লিখতে হয়, কারো মনে আছে? দেখি কেউ অ্যান্সার দেন। আচ্ছা, কোশ্চেনগুলো একটু লেখা রাখেন, এখন না, কোশ্চেনগুলো ক্লাসের শেষে একসাথে দেওয়া হবে, এখন একটা একটা করে কোশ্চেন দেখার টাইম নেই। হ্যাঁ, টোটাল 165টা ওয়ার্ড, আর 65টা ওয়ার্ড হলো টাইটেল। আরিফুল ইসলাম ভুলেছে, আরিফুল ইসলাম সঞ্জয় পাল, 65 হলো টাইটেল আর 165 হলো মেটা ডিসক্রিপশন। আচ্ছা, যাই হোক, আরেকটা জিনিস আগের থেকে বলে রাখি, আজকে ডিসকাশন ক্লাস, আজকে এটা শেষ, ঠিক আছে? অ্যান্ড কাল নেক্সট ডে মানে সোমবার আপনাদের নেক্সট সোমবার থেকে টেকনিক্যাল ক্লাস শুরু হবে। দ্যাটস মিন আপনার ডাইরেক্ট আপনার সাইটের উপরে কীভাবে এসিও করবেন, সাইটের পোস্ট কীভাবে লিখবেন, কোন প্লাগইন ইনস্টল করতে হবে, ওয়ার্ডপ্রেস সেট আপ, এইগুলো নিয়ে নেক্সট ডে থেকে কথা হবে। আচ্ছা, আরও কিছু ব্যাপার আছে, যেমন কিওয়ার্ড ডেন্সিটি। পোস্টের ভিতরে, এটা আমি অন পেজে বলে আসছি যে পোস্টের ভিতরে 3%-এর বেশি কিওয়ার্ড ইউজ করা ঠিক না। যেমন 100টা ওয়ার্ড লিখলে ওই ওয়ার্ডটার ভিতরে আপনি সর্বোচ্চ 3বার আপনার কিওয়ার্ড টেস্ট করতে পারবেন। দেন আর আরেকটা জিনিস আছে, এটাও অনেকে জানে যে লোকাল এসিও সম্বন্ধে হয়তো অনেকের ধারণা নেই। লোকাল এসিও বলতে আপনার সাইট যদি আপনি যদি বাংলাদেশি ভিজিটর টার্গেট করেন অ্যান্ড আপনি যদি গুগল প্লেস অপশনে যে আপনার পেজ ক্রিয়েট করে রাখেন যে বাংলাদেশ অ্যান্ড গুগল প্লেস, নট পেজ, গুগল প্লেসে যে পেজ ক্রিয়েট করা যায়, সেখানে যদি আপনি বাংলাদেশে আপনার অ্যাড্রেস দিয়ে সরি গুগল প্লেসে যদি আপনি আপনার অ্যাড্রেস দিয়ে ওইখানে পেজ ক্রিয়েট করেন, তাহলে ওইগুলো আপনার সার্চের সাইড বারে শো করবে। কীভাবে শো করবে আমি দেখাচ্ছি। সাপোজ একটা সার্চ দেই, এই যে দেখেন আমি গ্রিন অ্যান্ড রেড অ্যাডভার্টাইজিং নিয়ে সার্চ করছি। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, একটা জিনিস বলি যে এই যে ব্লাঙ্ক জায়গাটা সাইডে আছে, এটা ব্লাঙ্ক থাকে না, ঠিক আছে? হয়তো কোনো কারণে এখন ব্লাঙ্ক আছে, কিন্তু এখানে আসলে এই যে গ্রিন অ্যান্ড রেড, এটা একটা বাংলাদেশি অ্যাড কোম্পানি, এখানে আসলে তাদের অ্যাড্রেস, তাদের ফেসবুক প্রোফাইল, টুইটার প্রোফাইল, সোশ্যাল প্রোফাইলগুলো এখানে শো করে, এটা কখনো ব্লাঙ্ক থাকে না। এখন কোনো টেকনিক্যাল ফল্টের কারণে এটা ব্লাঙ্ক আছে, যে দেখাইতে পারলাম না। এখন আপাতত যাই, ক্লাসে যাই। আচ্ছা, আরেকটা আছে অটোমেটিক ব্যাকলিঙ্ক অ্যান্ড অটোমেটিক ডিরেক্টরি সাবমিশন। এরকম টুলস অনলাইনে অভাব নেই, আপনি সার্চ করলে অনেক পাবেন। এইগুলো ইউজ করা খুব খারাপ, কারণ ওই টুলসগুলো, অটোমেটিক বটগুলো, ওইখানে টুলসগুলো হলো একটা সফটওয়্যার, অ্যান্ড ওই সফটওয়্যারটা জানে না যে আপনার এই লিঙ্কগুলো, আপনার সাইটের পোস্টগুলো কোন ডিরেক্টরিতে সাবমিট করা লাগবে। তারা যত ডিরেক্টরি সাবমিট সাইট আছে সবগুলো সাবমিট করে দেয়। দ্যাটস মিন আপনি রিলেভেন্ট সাইট খুব কম পাবেন, অ্যান্ড সেই জন্য রিলেভেন্ট সাইটে যদি আপনার
রিলেভেন্ট ডিরেক্টরিতে যদি আপনার সাইট সাবমিট না হয় তাহলে তো অবশ্যই সেটা ব্যাড এসইও। আচ্ছা, এই কাজগুলো আমরা করব না। আরেকবার আসি যে কি কি করতে হবে বা কি কি করতে হবে না, এটা আরেকবার মনে করাই দিই। কিওয়ার্ড ফ্রেন্ডলি ইউআরএল, আমি আগে বলছিলাম যে আপনার ইউআরএল এ আপনার কিওয়ার্ডটা থাকতে হবে। যারা ডোমেইন নেম নতুন ডোমেইন নেম নিতে চাইতেছেন, অনেকের সাথে আমার কথা হয়েছে, আমি বলছি যে আপনার কিওয়ার্ডটা আপনার ডোমেইনে থাকলে ভালো হয়, আপনার ডোমেইনটা মেমোরেবল হইলে ভালো হয়, দেন আপনার ডোমেইনটা সর্বোচ্চ 8 থেকে 10 অক্ষরের ভিতরে হইলে ভালো হয়। আর ডোমেইন উচ্চারণ সহজ হইতে হবে, অ্যান্ড ডোমেইনের অর্থ থাকতে হবে, হালকা একটু অর্থ না। যেমন অনেকে আমার আসছে যে ভাই ফেসবুকের তো অর্থ নাই, তাইলে ফেসবুকের তো র্যাঙ্ক করলো কেমনে? ফেসবুক একটা সোশ্যাল সাইট, আর ফেসবুকের অর্থ থাকা লাগে না। ফেসবুক অনেক পপুলার হয়ে গেছে কারণ এটার সুবিধাগুলোর জন্য। কোনো ব্লগ সাইট বা অন্য কিছু করতে গেলে আমরা অবশ্যই এই লিঙ্কের ভিতরে কিওয়ার্ড রাখার ট্রাই করবো। আরেকটা আসেন ডুপ্লিকেট কন্টেন্ট। অন্যদের সাইট থেকে আপনি যদি কোনো কন্টেন্ট কপি করে নিয়ে আসেন, দেন সেটা যদি আপনার সাইটে পোস্ট করেন, এটা অবশ্যই গুগল বুঝতে পারে। কারণ এটা বোঝার জন্য আমরাও বুঝতে পারি যে টুলস আছে, যে কিছু টুলস আছে যেগুলো আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন ওই পোস্টটা কোথা থেকে কপি করা। আর তাছাড়া আপনার সাইটে একই পোস্ট একই টাইটেল দিয়ে দুইবার করলে সেটাও কিন্তু ডুপ্লিকেট কন্টেন্টের ভিতরে পড়ে, অ্যান্ড এটা ব্যাড এসইও। এখন আছেন www ভার্সেস নন www, এইটা কি? যেমন এখন যদি আমি সার্চ দিই যে, এখন যদি আমি cfspot.com এ যে এই লিঙ্কটায় যাই, এটার কোনো www ডট নাই, তারপরে এটা ওপেন হয়েছে, ঠিক আছে? অ্যান্ড আবার যদি এইটায় যাই www ডট cfspot.com, এইটায় যাই, দেন দেখেন কি আসে। তার মানে cfspot.com ডাইরেক্ট লিখলেও যা, www লিখলেও তা। অনেক সাইট আমি পাইছি যে অনেকগুলো সাইট পাওয়া যায় যেগুলা www ডট ছাড়া, মানে ওইটা ছাড়া ভিজিট করা যায় না। আচ্ছা, এইগুলা হইলে কি হয় দেখেন, মানুষ www ডট এখন লেখা বন্ধ করে দিছে, অনেকে লেখে না। আগে এগুলা লেখা তারপর সাইটে ঢুকতে হইতো, এখন ব্রাউজারে এগুলা লেখা লাগে না, ঠিক আছে? অ্যান্ড এইটা হলো হোস্টিং প্রোভাইডাররা, মোস্ট অফ দ্য অনেক হোস্টিং প্রোভাইডার এটার ভিতরে অটো সিস্টেম থাকে যে আপনার ভিতরে www ডট ছাড়াও আপনার সাইট অ্যাক্সেস হবে। কিন্তু কিছু কিছু হোস্টিং প্রোভাইডার আছে, বাজে হোস্টিং প্রোভাইডার, যারা এই সিস্টেমটা অটো করে দেয় না। ওইগুলো আপনার অনেক ঝামেলা করে কোডিং করে, তাইলে এটা ঠিক করে নিতে হবে যে আপনার সাইট www ডট ছাড়াও জানি অ্যাক্সেস হয়। আচ্ছা, এটা একটা মেইন জিনিস। তারপর আসেন সাইট স্পিড। যারা এসিওর সাথে ছিলেন তারা কিছুদিন আগে গুগলের আপডেট পাইছেন, যারা এসিওর সাথে আগের থেকে আছেন, যে আপনার সাইট স্পিড একটা মেইন জিনিস। যেমন এখন একটা সাইটের উদাহরণ দেওয়া দরকার, যেমন ফেসবুকের লোডিং স্পিড অনেক কম। তারপর এই সাইটটা আমি লোডিং স্পিডের জন্য রাখছি, দেখেন এই সাইটের লোডিং স্পিড যত ভালো হবে আপনার ভিজিটরও তত বাড়বে। যেমন একটা সাইট আমি লোড করতে গেলাম, ওইটা লোড হইতেই আছে, তারপর ধরেন 1 মিনিট আমি ওয়েট করলাম বা 30 সেকেন্ড ওয়েট করলাম, তারপর আমি আর ওই সাইটটায় ঢুকবো না, দ্যাটস মিন ওইটা আমি কাইটা দিলাম, তাহলে সে একটা ভিজিটর হারাইলো। অ্যান্ড পরে যদি আমি ওই সাইটটার লিঙ্ক পাই, যে আমার তো মনে পড়বে যে এই সাইটটা তো স্লো করে, তাইলে আমি এটা ঢুকে কি করবো, আমি অন্য সাইটে যাই। আশা করি বুঝতে পারছি যে সাইট স্পিডটাও কেন জরুরি। আচ্ছা, ফ্রেশনেসের ব্যাপারটা বলতে গেলে, এই যে দেখেন আমি আমার সাইটটায় পোস্টগুলো ছাড়া আর তেমন কোনো টুলস ইউজ করি নাই। কিন্তু কিছু কিছু সাইট দেখলে খারাপ লাগে যে তারা সাইটের এই যে সাইড বার, টাইটেলের পাশের জায়গা, টাইটেলের উপরের জায়গা, রাইট সাইড বার, প্রত্যেক পোস্টের নিচে নিচে, তারপরে এই নিচের যে ফুটার এরিয়ায় অনেক উইজেট আর অ্যাড দিয়ে ভরাই ফেলছে। দ্যাটস মিন কি হইলো, আপনার সাইটের স্পিড স্লো করলো আর আপনার সাইটটা দেখতেও খারাপ হইলো। সাইট যত সিম্পল হবে, আপনার মনে হতে পারে যে সাইটে একটু ডিজাইন করি, সাইটে এটা বসাই ওইটা বসাই, সাইটে একটু
এটা এটা করি, সাইটের ডিজাইন যত ভালো হবে সাইটও তত ভালো হবে। আসলে না, আপনার সাইট যত সিম্পল হবে আপনার ভিজিটররাও তত সুবিধা পাবে। যেমন সাইটের লোডিং স্পিড কমবে, সাইটে অ্যাড কমবে, এইগুলো আর কি। তো আশা করি বুঝতে পারছি যে সাইটটার ফ্রেশনেসটাও জরুরি। দেন আসেন এক্সএমএল সাইট ম্যাপ। হোয়াট ইজ এক্সএমএল সাইট ম্যাপ? যারা ওয়ার্ডপ্রেস ইউজ করি তারা দেখছি এসইও বা ইএসটার মধ্যে অটোমেটিক এক্সএমএল সাইট ম্যাপ পাওয়া যায়। এক্সএমএল সাইট ম্যাপটা কি? আসেন, গুগল বট আপনার সাইটের পোস্ট দেখে না, তারা আপনার সাইটের ভিতরে এই যে দেখেন, আমি এটা লোড হইতেছে, এই যে দেখেন এটা একটা এক্সএমএল সাইট ম্যাপ, ঠিক আছে? তারা এই কোডগুলো জেনারেট হয় অ্যান্ড এই কোডগুলো দেখতে পারে। আপনার নতুন পোস্ট আসলে এই কোডগুলোর ভিতরে তারা পোস্টটা পায়। এক্সএমএল সাইট ম্যাপ জেনারেট করতে হয়, কেমনে করতে হয় সেটা হলো ওয়ার্ডপ্রেস, এটা টেকনিক্যাল ক্লাস, মানে নেক্সট ডে থেকে বলবো। আর যেহেতু এটা অনলাইন ওয়েবিনার অ্যান্ড আমি অনেকেই হয়তো ডোমেইন হোস্টিং নিয়ে ওয়ার্ডপ্রেসে সাইট করছেন। দেখেন, আপনারা যদি এইচটিএমএল সাইট করেন তাহলে অনলাইনে এটা বোঝানো খুব টাফ হয় আমার জন্য, যে কিভাবে কোডটা লিখবেন, কিভাবে এক্সএমএল সাইট ম্যাপ তৈরি করবেন। যেমন এই এক্সএমএল সাইট ম্যাপটা যদি আপনি কোনো সিএমএস প্ল্যাটফর্ম বা কোনো সফটওয়্যার ছাড়া ইউজ করেন, অনেক এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটর আছে। আমি সাজেস্ট করবো যে ওয়ার্ডপ্রেস এখন সবচেয়ে ভালো, ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট বেস্ট সাইটগুলো ওয়ার্ডপ্রেসে তৈরি। আর এগুলো আপনার এরকম কোডিং এর কোনো ঝামেলা করতে হবে না। আশা করি বুঝতে পারছি। নেক্সট ডে থেকে টেকনিক্যাল ক্লাস, তো আপনার উচিত যে এখন ওয়ার্ডপ্রেসে শিফট করা। হ্যাঁ, আর একজন কোশ্চেন করছিলেন যে ভাই আপনি তো ফার্স্টের দিন ব্লগস্পট নিতে বলছেন। হ্যাঁ, আমি কেন ব্লগস্পট নিতে বলছি, এটার পিছনে আমার একটা কারণ ছিল। অনেক যারা ব্লগস্পট নিছেন তারা অনেকেই জানতেন না ব্লগিংটা কেমনে করব, পোস্ট কেমনে লিখবো, এগুলা। এখন ফার্স্টে আপনাকে যদি ওয়ার্ডপ্রেস নিতে বলতাম আপনি নিতেন না। এখন আপনারা সবাই এখানে যারা জয়েন করছেন তারা সবাই জানেন যে ব্লগিংটা কি, এন্ড ব্লগিং কিভাবে করলে কিভাবে আর্ন হবে, কিভাবে করব, এসইও জিনিসটা কি। সাইটের ভিতরে কোশ্চেন, আমি গ্রুপে কোশ্চেন অ্যান্সার এটা করার পিছে, কোশ্চেন অ্যান্সার যে টাইমটা দিছিলাম এটার পিছে কারণ একটাই, যে সবাই জানুক ব্লগিং কি অ্যান্ড এসইও করে লাভটা কি অ্যান্ড এসইও জিনিসটা আসলে কি। এই জিনিসগুলো বোঝানোর জন্যই আমি আগে ব্লগস্পট নিতে বলছি, তারা ব্লগস্পটে ট্রাই করছেন, এখন সবাই ব্লগিং এর সাথে পরিচিত। এখন আশা করি আপনারা ওয়ার্ডপ্রেসে আসলে পারবেন। আর কোনো সমস্যা হলে আমার সাথে এসকেপিতে কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, নেক্সট, এসইও ফ্রেন্ডলি ইউআরএল, এটাও অন পেজ অপটিমাইজেশনের সময় বলে আসছি। আর যারা ওয়ার্ডপ্রেসে আছেন তারা জানেন যে পার্মালিঙ্ক নামে একটা অপশন আছে, সেটিং থেকে যে পার্মালিঙ্ক, সেখান থেকে পোস্ট নেম সিলেক্ট করে দিলে অটোমেটিক আপনার পার্মালিঙ্ক জেনারেট হবে, যেটা আপনার এসইও ফ্রেন্ডলি হবে। আপনার টাইটেলের সাথে আপনার একটা এসইও ফ্রেন্ডলি পার্মালিঙ্ক জেনারেট হবে। আচ্ছা, দেখি একটা নিচে দেখেন myWebsite.com/content/folder2/page 2054xr.html/cmd, এগুলো গুগল কখনোই কাউন্ট করে না, ঠিক আছে? যার সাপোজ এখানে লেডি গাগা দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে, যে লেডি গাগার একটা ফটো যদি আপনি আপনার সাইটে পোস্ট করেন অ্যান্ড সেটা যদি এসইও ফ্রেন্ডলি করতে চান, তাহলে ওইটার ইউআরএলটা কিভাবে এসইও ফ্রেন্ডলি করবেন? এরকম ফোল্ডারের ভিতরে রেখে রেখে যদি যারা পিএইচপিতে সাইট করেন তাদের একটা এই সমস্যাটা হয় যে ভাই আমি তো পিএইচপিতে করি, আমি পার্মালিঙ্ক জেনারেট করতে পারতেছি না। পিএইচপি যারা কোডিং খুব ভালো আছে তাদের কাছ থেকে আপনি জানা নিতে পারেন যে কিভাবে পার্মালিঙ্ক জেনারেট করতে হয়। তাছাড়া আপনার যদি ওয়ার্ডপ্রেস, ব্লগস্পট এগুলো থাকেন, পার্মালিঙ্ক অটোমেটিক জেনারেট করতে পারবেন, প্লাস পার্মালিঙ্ক ম্যানুয়ালি জেনারেট করা যায় এখানে। আচ্ছা, mywebsite.com/pics.html, এটাও কিন্তু এসইও ফ্রেন্ডলি না। কিন্তু যখন আপনার ইউআরএলটা এরকম হবে যে gagafans.com/ledygagapicture, তার মানে কেউ লেডি গাগা পিকচার সার্চ দিলে আপনার ইউআরএলটা লেডি গাগা পিকচার সাপোর্টেড, দ্যাটস মিন এটা হলো লাস্টেরটা হলো এসইও ফ্রেন্ডলি ইউআরএল। আচ্ছা, এক্সাক্ট ম্যাচ ডোমেইন, যেমন আমি যদি এখন টেকটুনস লেখা সার্চ দিই তাহলে আমি টেকটুনসটাই পাবো, এটার বলে এক্সাক্ট ম্যাচ ইউআরএল। যেমন আমার টপিক যদি হয় মেডিকেল ট্যুরিজম কোম্পানিজ,
ঠিক আছে। এখন মেডিকেল ট্যুরিজম কোম্পানিজ লেখা সার্চ দিলে তাদের টাইটেলে একবার মেডিকেল ট্যুরিজম কোম্পানিজ আছে, তাদের লিঙ্ক, এই যে লিঙ্কটা দেখেন, লিঙ্কটার পুরো লিঙ্কটাই হলো মেডিকেল ট্যুরিজম কোম্পানিজ .net, দ্যাটস মিন এই সাইটটা টপে আসবে না কেন, ঠিক আছে। কিন্তু এক্সাক্ট ম্যাচ ডোমেইনগুলা খুব বড় হয়, 8 অক্ষরের বেশি, এগুলা আসলে এসইও ফ্রেন্ডলিও না। এই যে দেখেন একটা উদাহরণ দেওয়া হয়েছে যে এখানে মেডিকেল ট্যুরিজম কোম্পানিজ .net, এটার টাইটেল এইটা, আর এটার ভিতরে মেডিকেল ট্যুরিজম কোম্পানিজ ভিতরে একবার আছে, আবার পোস্টের ভিতরে এটারে বলে H1 ট্যাগ, পোস্টের H1 ট্যাগের ভিতরেও মেডিকেল ট্যুরিজম কোম্পানিজ আছে, দ্যাটস এটা টপে থাকবে। তবে এই ইউআরএল গুলা ভিজিটররা এখন পাত্তা দেয় না, কারণ এরকম ইউআরএল নিয়ে যারা এসিও খুব কম বুঝে তারা এরকম ইউআরএল নেয়। এজ অফ ডোমেইন, ডোমেইন এজটা অনেক বড় একটা ম্যাটার, অনেকে স্বীকার করে না যে হ্যাঁ ডোমেইন এজের সাথে অন্যগুলো ম্যাটার, কিন্তু ডোমেইন এজটা আসলে ম্যাটার। যার ডোমেইন এজ বেশি সেই সাইটগুলো গুগল একটু প্রাধান্য দেয় বেশি, যে সাইটটা 1 বছরের বেশি ধরে চলতেছে, তার মানে সাইটটা যে চালায় তার পে করতে হইতেছে, অ্যান্ড সে যদি পে করে দ্যাটস মিন তার ভিজিটর আছে অ্যান্ড তার আয় হয়, সেই জন্য সে পে করতেছে। আচ্ছা, ওই সাইটগুলো ট্রাস্টেড, আর অনেক সাইট আছে 1 বছরের জন্য ডোমেইন নেয়, ডোমেইন নিয়ে কয়দিন চালায় তারপর ভাল লাগে না ফালায় রাখে। গুগল এইসব সাইট সেজন্য 1 বছরের বেশি হলে গুগল সাইটগুলোরে প্রাধান্য দেয়। দ্যাটস মিন আপনি আপনার ডোমেইন আবার রেজিস্ট্রেশন করছেন, তার মানে আপনার সাইটটাকে গুগল প্রাধান্য দেবে যে এই সাইটটা তার মানে চলবে, আগামী 5 ইয়ার্স সাইটটা থাকবে বলে আশা করা যায়। আচ্ছা, সেই জন্য এজ অফ ডোমেইনটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ডুপ্লিকেট কন্টেন্ট, আবার বলি ডুপ্লিকেট কন্টেন্ট কোনগুলা? একই লিঙ্ক, একই টাইটেল, একই কন্টেন্ট, দ্যাটস কল ডুপ্লিকেট কন্টেন্ট। আর এই ডুপ্লিকেট কন্টেন্ট আপনার সাইটে থাকলে সাইট কখনো র্যাঙ্ক করতে পারে না। ওয়ার্ডপ্রেসে একটা সুবিধা আছে যে প্লাগইন আছে ডুপ্লিকেট কন্টেন্ট ফাইন্ডার। এই প্লাগইনটা ইউজ করলে আপনি যদি ভুলেও কোনোদিন ডুপ্লিকেট কন্টেন্ট করে ফেলেন, তাহলে আপনি ধরতে পারবেন যে আপনার ডুপ্লিকেট কন্টেন্ট কোনটা, এন্ড ওইটা কাইটা দিতে পারবেন। 301 রিডাইরেক্ট, সাপোজ অনেকে আছেন ব্লগস্পট থেকে ওয়ার্ডপ্রেসে চলে আসেন, দেন ব্লগস্পটের ভিজিটরগুলো তো হারায় যায়, তাইলে ব্লগস্পটের ভিজিটরগুলোরে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসে শিফট করতে পারবেন? এটাকে বলে 301 রিডাইরেক্ট, মানে আপনার ভিজিটর ঠিকই আসবে আপনার ব্লগস্পটে, কিন্তু এটার ভ্যালুটা পাবে হইলো আপনার নতুন সাইট। তার মানে এখানে কি হইতেছে, আপনার কোনো পোস্ট যদি শিফট হয় আপনি ওইটার 301 রিডাইরেক্ট করে দিতে পারেন। 301 রিডাইরেক্ট করলে আপনার ওই পোস্টে যেই ভিজিটর ঢুকবে ওই সাইটটা কিছু পাবে না। আচ্ছা, স্বপ্নের সাউন্ড কমায় নেন। আপনার পোস্টে যদি নতুন কোনো ভিজিটর ঢুকে, তাহলে ওই পোস্টটা যেই আপনার পুরানো সাইট কোনো ভ্যালু পাবে না, পাবে আপনার নতুন সাইটটা, দ্যাটস কল 301 রিডাইরেক্ট। পেজ ইন দ্য ইন্ডেক্স, আপনার সাইটে কয়টা পেজ ইন্ডেক্স আছে এটাও একটা ম্যাটার। গতকালকে দেখাইছিলাম যে কিভাবে আপনার কয়টা পেজ আছে কিভাবে বের করবেন। এখন দেখেন আমার একটা নতুন সাইট cfspot.com, এটায় কয়টা পেজ আছে আমরা দেখি। ফার্স্টে গুগলে যায় লিখবেন সাইট কোলন cfspot.com, আরেকটা জিনিস এটা http থাকবে না। আচ্ছা, cfspot.com এইভাবে আমরা লিখলাম, দেখতে পাচ্ছি মনে হয়, দেন এন্টার প্রেস করি। এই যে দেখেন আমার এই নতুন সাইটটা, যেটার বয়স 22 দিনের মতো, এটা টোটাল 142টা পেজ আছে। সাইটের টোটাল কয়টা পেজ গুগল ইন্ডেক্স আছে এটাও এসইও আপনার র্যাঙ্কের জন্য একটা ম্যাটার। আচ্ছা, আমরা বুঝতে পারছি যে কিভাবে দেখতে হবে সাইটে কয়টা পেজ ইন্ডেক্স আছে। আচ্ছা, রোবট ডট টেক্সট, এটা হলো একটা জিনিস। রোবট ডট টেক্সটটা হলো এমন একটা জিনিস, আপনি ঠিক করে দিতে পারবেন যে আপনার কোন পোস্টগুলা গুগল আপনি ইন্ডেক্স করতে চান এন্ড কোনগুলা চান না। ব্লগ স্পটে রোবট ডট টেক্সট ম্যানুয়ালি বসাইতে হয়, কিন্তু ওয়ার্ডপ্রেসের প্লাগইনসের মাধ্যমে আপনি ওইখান থেকে ডাইরেক্ট সিলেক্ট করে দিতে পারবেন যে এই পেজটা আমি ইন্ডেক্স করতে চাই না, কিন্তু ওইখানে আবার রোবট ডট টেক্সট ম্যানুয়ালি দেওয়া যায়, মানে ওয়ার্ডপ্রেসে ম্যানুয়ালি অ্যান্ড অটোমেটিক্যালি দুইটাই সুবিধা আছে। সাইট স্পিড, ধরেন আপনার সাইটের ডোমেন অথরিটি এখন 10,
আমার সাইটেও ডোমেন অথরিটি 10, আপনার পেজ র্যাঙ্ক এখন 5, আমারও পেজ র্যাঙ্ক 5। বুঝতে পারতেছেন? আমাদের সবই সমান সমান, শুধু দুইটা জিনিস পার্থক্য, আপনার সাইট লোড হইতে দেরি হয় আর আমার সাইটটা খুব ফাস্ট লোড হয়। আচ্ছা, তাহলে এখন গুগল কোন সাইটটারে টপে দেখাবে? আপনার সাইটেরও পোস্ট কোয়ালিটি, আমার সাইটের পোস্ট কোয়ালিটি সব সেম, শুধু একটাই পার্থক্য, আপনার সাইট একটু স্লো, আমার সাইটটা ফাস্ট। এখন গুগল যেই সাইটটার পেজ স্পিড কম, মানে যেই সাইটটা জলদি লোড হয়, সেই সাইটটা আগে দেখাবে। সেই জন্য সাইট স্পিডটাও অনেক বড় একটা ম্যাটার। এক্সএমএল সাইট ম্যাপ, আচ্ছা সরি, পেজটা দুইবার আসছে, না সরি, হ্যাঁ ঠিক আছে, এক্সএমএল সাইট ম্যাপ। এক্সএমএল সাইট ম্যাপটা হলো গুগল বটসরে বুঝাই দেয় যে, একটু আগে বলছি যে গুগল বটস এটা দিয়েই বুঝতে পারে যে কিভাবে আপনার কোন পেজগুলো নতুন আপডেট হয়েছে, ওইগুলো সে ইন্ডেক্স করতে যায়, লিঙ্ক থেকে ওইগুলো ইন্ডেক্স করে ফেলে। এক্সএমএল সাইট ম্যাপটা জেনারেট করতে হয় অ্যান্ড এটা গুগল ওয়েবমাস্টার টুলসে সাবমিট করতে হয়। পরবর্তীতে দেখাবো যে কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে এক্সএমএল সাইট জেনারেট করবেন অ্যান্ড গুগল ওয়েবমাস্টার টুলে সাবমিট করবেন, যাতে গুগল বটস আপনার সাইটে এসে এক্সএমএল সাইট ম্যাপ দেখা আপনার সাইটের নতুন পোস্ট সাবমিট করে, নতুন পোস্ট তাদের ডাটাবেজে ইন্ডেক্স করায়। আচ্ছা, তো এখন দেখেন আরেকটা বিষয়, এখন যে বিষয়গুলো আপনার যে কম্পিটিটরগুলো আছে, কম্পিটিটর কিভাবে বের করবেন গতকালকে বলছি। আপনার মেইন কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ দেবেন, দেন দেখবেন যে কোন সাইটগুলো প্রথম দুইটা পেজে আসে, তারা হলো আপনার কম্পিটিটর। তাদের ব্যাকলিঙ্কগুলোর সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, তাদের কিওয়ার্ডগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, তাদের পোস্ট তাদের পোস্ট কোয়ালিটি সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, তাহলেই আপনি তার চেয়ে বেটার করতে পারবেন। অ্যান্ড তার চেয়ে বেটার করতে পারলে আপনার সাইট তার সাইটটারে আপনি পিছিয়ে ফেলে আগে আপনি টপে আসতে পারবেন। সোশ্যাল মিডিয়া, যার সোশ্যাল মিডিয়া যত বড়, তার পোস্টের তার পেজ ভিউ তত বেশি, যত বেশি পেজ ভিউ তত বেশি অ্যালেক্সা র্যাঙ্ক, আর আপনার পেজ র্যাঙ্কও তত বাড়বে। সোশ্যাল মিডিয়া পেজ র্যাঙ্কের জন্য সোশ্যাল মিডিয়া একটা ইম্পর্টেন্ট জিনিস। রেপুটেশন কিভাবে পাবেন গতকালকে বলছি, আপনার সোশ্যাল শেয়ারিং যত বেশি হবে আপনার সাইটের রেপুটেশনও তত বাড়বে। মোবাইল এসইও, এখন দেখেন মোবাইল এসইওটা কি। এই যে এখন আমার একটা সাইট দেখতে পাইতেছেন, এটা এখন আমি পিসিতে দেখতেছি। আচ্ছা, এটার একটু ছোট করি, এটার আমি আস্তে আস্তে ছোট করতেছি। দেখেন সাইটটা অটোমেটিক কি হইতেছে, সাইটটা ছোট হইতেছে, মেনুটা এখন এরকম হয়ে গেছে। বুঝতে পারতেছেন? দেখেন সাইট যত ছোট করব আমার পোস্টও তত ছোট হবে। দ্যাটস মিন এটা মোবাইল দিয়ে পড়তেও কোনো সমস্যা হবে না। এখন আসেন লাস্ট 21শে মার্চ গুগলের নতুন একটা আপডেট আসছিল। যারা এসিওর সাথে জড়িত আছেন তারা, আচ্ছা, লাস্ট 21 মার্চ গুগলের নতুন একটা আপডেট আসছে, সেটা হলো আপনার সাইট মোবাইল ফ্রেন্ডলি কিনা এটা গুগল দেখে। সাপোজ এখন বেশিরভাগ মানুষই মোবাইল দিয়ে ইউজ করে, 40% মানুষ মোবাইলে চলে আসতেছে, অ্যান্ড্রয়েড ভার্সন বাইরেছে গুগলের, সেই জন্য মোবাইল ইউজিং খুব বাড়তেছে। এখন গুগল সবসময় তাদের ক্লায়েন্টদের খুব ভালো সুবিধা দেয়। এখন দেখেন সাপোজ একটা কিছু খুঁজতেছেন আপনি, একটা কিওয়ার্ড, সাপোজ বেবি কিপিং, এটা আপনি এখন খুঁজতেছেন, গুগলে সার্চ দিলেন বেবি কিপিং, ঠিক আছে, বেবি কিপিং লিখে গুগলে সার্চ দিলেন। এখন দেখেন আপনি যদি এটা মোবাইল দিয়ে সার্চ দেন, না, একটা সাইট, দুইটা সাইটের মধ্যে তুলনা করি, সাইট এ যার সাইটটা সাইট বি এর চেয়ে র্যাঙ্ক অনেক ভালো, আচ্ছা, সাইট এ যার সাইটের র্যাঙ্ক সাইট বি এর চেয়ে অনেক ভালো, সব দিক দিয়ে সাইট এ সাইট বি এর চেয়ে অনেক আগে আছে, কিন্তু যখন কেউ মোবাইল দিয়ে সার্চ দেবে, সাপোজ এইরকম, যখন কেউ মোবাইল দিয়ে সার্চ দেবে তখন সাইট এ যদি মোবাইল ফ্রেন্ডলি না হয়, যেমন আমার সাইটটা মোবাইল ফ্রেন্ডলি, সাইট এ যদি মোবাইল ফ্রেন্ডলি না হয় তাহলে সাইট বিটারে গুগল এখন আগে শো করাবে। এটা গুগলের নতুন একটা পলিসি। তাই এসেতে আগে থাকতে হলে অবশ্যই আপনার সাইট রেসপন্সিভ হইতে হবে। আচ্ছা, ইন্টারন্যাশনাল এসইও, এটা হলো আপনার সাইট যদি কোনো লোকাল প্রোডাক্ট বা লোকাল কিছু নিয়ে টার্গেট না করেন, সাপোজ অনেকে আছে বাংলা সাইটে, হ্যাঁ, বাংলায় সাইট করতেছেন, তার মানে আপনার বাঙালি ভিজিটর লাগবে,
ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ ছাড়া আপনি কোথাও টার্গেট করতেছেন না। আর ইন্টারন্যাশনাল এসিও আপনার পুরো ওয়ার্ল্ড টার্গেট করে আপনি পোস্ট করতে হয়। সো ইন্টারন্যাশনাল এসিও হলো অনেকটা কিওয়ার্ড রিসার্চ বেস, কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে ইন্টারন্যাশনাল এসিওটা হয়। অথরশিপ মার্কআপ হলো গুগলে কিছু একটা সার্চ দেই, সবাই অথরশিপ মার্কআপ থাকে না, নিচে দেখে নিক কারো আছে নাকি। আচ্ছা নেক্সট ইমেজ আছে মনে হয়। এই যে দেখেন, এই যে clickminded.com, এটা টমি গ্রিফট বাই clickminded.com বাই টমি গ্রিফট, ঠিক আছে। এটা কেন থাকে, তার গুগল প্লাস একটা পেজ আছে যেখানে সে ওটা ভেরিফাইড একটা পেজ, অ্যান্ড ওই পেজটার মাধ্যমে সে বুঝাইতে পারতেছে যে এই সাইটটা তার। ভেরিফাইড পেজগুলা গুগল 1 বছরের নিচে সাইট ভেরিফাইড করে না, সো অথরশিপ মার্কআপটা ইম্পর্টেন্ট। আর এই যে দেখেন ইমেজ আসছে সাইটের রেজাল্টের সাথে, যখন ইমেজ আসে ভিজিটর ওই যে রেজাল্টগুলোর সাথে ইমেজ আসে তার মানে ওইগুলো একটা ভেরিফাইড পেজ থেকে রেজাল্ট আসছে, অ্যান্ড ওই রেজাল্টগুলোর উপরে ভিজিটর রিলে করতে পারে। অ্যান্ড ওই পোস্টগুলা গুগলে যখন সার্চে শো করে, ওই পোস্টগুলো যখন গুগলে সার্চে শো করে তখন ভিজিটর স্বভাবতই ওইগুলাই বেশি ক্লিক করে, অ্যান্ড আপনি বেশি পেজ ভিউ পাবেন, গুগল থেকে বেশি ভিজিটরও পাওয়া যায়। আচ্ছা, কম্পিটিটরের ব্যাকলিঙ্ক কিভাবে বের করছিলাম গতকালকে বলছি যে লিঙ্ক ডায়াগনোসিস, ওপেন সাইট এক্সপ্লোরার, এহার.com অ্যান্ড ম্যাজেস্টিক এসইও, এই 4টা সাইট আমার ফেভারিট, অ্যান্ড এই 4টা সাইট থেকে আপনি কম্পিটিটরের ব্যাকলিঙ্ক নিতে পারবেন। কম্পিটিটর সাইট অ্যানালাইসিস, এটাও গতকালকে দেখানো হয়েছে। কম্পিটিটর সাইট অ্যানালাইসিস করে আপনি কিভাবে আগায় থাকবেন। এখন আসেন লোকাল এসইও। ধরেন আপনার কোনো প্রোডাক্ট যেটা আপনি শুধু বাংলাদেশ ছাড়া অন্য কোথাও ওইটা আপনার শেয়ার করার দরকার নাই। সাপোজ একটা সাইট দেখাই, এনআর হোস্টিং, এটা বাংলাদেশের জন্য যে একটা হোস্টিং কোম্পানি, এখন এটা আমার বিদেশে এটা রেসিও করার দরকার নেই। সো আমি এখন কি করব, এটা শুধু বাংলাদেশিদের জন্য একটা ডোমেন হোস্টিং কোম্পানি, সো এটার বিদেশে আমার রেসিও করার দরকার নেই। দ্যাটস ওয়াই আমার এখন লোকাল এসইও ইউজ করা লাগবে। এটার জন্য আমি এখন লোকাল এসইও ইউজ করতেছিও। লোকাল এসইওর জন্য কি কি করতে হয় সেটা একটু সাময়িক ধারণা নিয়ে নেন। কারো যদি এমন কোনো প্রোডাক্ট বেস সাইট থাকে বা যেটা বাংলাদেশ ছাড়া অন্য কোথাও বা অন্য কোনো দেশের জন্য করতেছেন, তাহলে তার লোকাল এসইও করতে হবে। নর্মাল এসইওতে তাদের কাজ হয় না। লোকাল এসইওর জন্য কি কি করতে হয় দেখেন, সাইটের ফুটার মানে সাইটের একেবারে নিচে আমি দেখাইতেছি, এইটারে বলে ফুটার, সাইটের নিচের অংশটা। এই যে এখানে লেখা হোস্টেড বাই এনআর হোস্টিং, ডিজাইন বাই জাইসিফার, দ্যাটস মিন এটা সাইটের ফুটার। সাইটের ফুটারে আপনার সাইটের কন্ট্যাক্ট পেজ অ্যান্ড অ্যাড্রেস থাকতে হবে। দেখেন একটা উদাহরণ দিই কিভাবে। এই সাইটটার ফুটারে যাই, এই যে দেখেন এনার সাইটের ফুটার মানে লাস্টের দিকে, এই যে দেখেন একটা কন্ট্যাক্ট আস পেজ আছে, এখানে ইমেইল, কলাস, লোকেশন এইগুলো দেওয়া। দ্যাটস মিন এই যে দেখেন লোকেশন দেওয়া, দ্যাটস মিন এটা হলো লোকাল এসইও। স্বপ্নিল, গুড কোশ্চেন। এনআর হোস্টিং এ ল্যান্ডিং পেজ এসইও করতে হবে নাকি? হ্যাঁ, এনআর হোস্টিং হলো এটা কোনো ব্লগ না। সো এটা একটা, আমি বলছিলাম যে ল্যান্ডিং পেজ কি, এটা কোনো ব্লগ না, এটা একটা ওয়েবসাইটের মতো করা হয়েছে। সো এটা ল্যান্ডিং পেজ, অ্যান্ড ল্যান্ডিং পেজ এসইও, ল্যান্ডিং পেজের জন্য কিওয়ার্ড রিসার্চ করা যায় এটা আমি দেখাইছিলাম, আর টেকনিক্যাল ক্লাসে আবার দেখাবো। যাদের ল্যান্ডিং পেজ আছে তাদের সমস্যা নেই, ল্যান্ডিং পেজ এসইও করা যায়, ল্যান্ডিং পেজের এসইও আরো ইজি। আচ্ছা, দেন যেটা করতে হবে লোকাল এসইওর জন্য, গুগল প্লেসে সাইন আপ করতে হবে। ইয়াহু লোকালে সাইন আপ করতে টাকা লাগে। বিং লোকাল, তারপর রিয়াল পেজ, এগুলো করতে হবে। এগুলো টেকনিক্যাল ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করা হবে। লোকাল এসইওটা কি আশা করি বুঝতে পারছেন। মোবাইল এসইওর জন্য ডাইনামিক রেসপন্সিভ ডিজাইন, ডাইনামিক সার্ভিং, মোবাইল ইউআরএল এগুলো করতে পারেন। ডাইনামিক সার্ভিং বলতে বোঝায় যেমন facebook.com, এটা কিন্তু রেসপন্সিভ না।
facebook.com এটা রেসপন্সিভ না, এটা ডাইনামিক সার্ভিং আছে। যেমন m.facebook.com দিয়ে ঢুকলে এটা মোবাইল সাপোর্ট করে, ঠিক আছে। আর মোবাইলের আলাদা ইউআরএল থাকে যে mobi.facebook.com, এইটাও আশা করি বুঝতে পারছেন। এখন আছেন গুগলের আপডেট, পান্ডা আপডেট। হোয়াট ইজ গুগল পান্ডা আপডেট? পান্ডা ফার্স্ট হয়েছিল হলো 2011 সালের ফেব্রুয়ারি মাসে। অ্যান্ড পান্ডা আসার পর যেটা হয়েছিল, আচ্ছা প্রশ্নগুলা স্বপ্নিল, প্রশ্নগুলা ক্লাসের শেষে উত্তর দেওয়া হবে। প্রশ্নগুলো ওইখানে লেখে না, এইখানে সবাই কোশ্চেন করতে পারতেছে না, সেইটা আমি দেখতে পারতেছি না। আচ্ছা যাই হোক, পান্ডা আপডেট এটা আসার পর যেটা হয়েছে, লো কোয়ালিটি কন্টেন্ট। যারা আমার সাথে পার্সোনালি কথা বলছিলেন, আমি বলছিলাম যে 300টা ওয়ার্ড মিনিমাম লিখতে হবে। 300 ওয়ার্ডের নিচের ওগুলা লো কোয়ালিটি কন্টেন্ট হিসাবে কাউন্ট হয়। যেমন কিছু কিছু সাইট আছে, ই কমার্স সাইট, যেমন ইবের মতো একটা মারাত্মক এত একটা পপুলার সাইট গুগল পান্ডা আপডেটের পর একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছিল। যেমন ইবেতে কোনো কন্টেন্ট ছিল না, শুধু প্রোডাক্টের প্রাইস অ্যান্ড প্রোডাক্টের একটা পিক দিয়া তারা খুব ভালো এসিওতেও আগায় গেছিল। অ্যান্ড ইবের ডেইলি ভিজিটরও কম ছিল না। আর ইবে তো একটা ই কমার্স সাইট, যেহেতু তার মানে ভিজিটর ইকুয়াল টু কাস্টমার। আর ইবেটা পুরো ধ্বংস হয়ে গেছিল 2011 সালের ফেব্রুয়ারি মাসে গুগল পান্ডা আপডেটের পর। তার মানে আমাদের কি করতে হবে, লোকালিটি কন্টেন্ট, মানে যেই কন্টেন্টগুলো 300 ওয়ার্ডের নিচে, এরকম কন্টেন্ট না লিখেই ভালো। ঠিক আছে, এই যে আমি বলছিলাম যে 12% অফ সার্চ রেজাল্ট, টোটাল পৃথিবীতে যত সাইট আছে তার মধ্যে 12% সাইট ধ্বংস হয়ে গেছিল পান্ডা আপডেটের পর, কারণ তাদের কন্টেন্ট লোকালিটি ছিল 100 ওয়ার্ডের নিচে। আর শুধু যে 300 ওয়ার্ডের উপরে এলেই কন্টেন্ট হাই কোয়ালিটি হবে এমন কোনো কথা নেই, কন্টেন্ট রিডাররা কতটুকু ভালো করে বুঝতেছে এটাও একটা বিষয়। আচ্ছা, পেঙ্গুইন আপডেট, পেঙ্গুইন আপডেটটা কি? আমি বলছি যে উল্টাপাল্টা জায়গায় ব্যাকলিং করা বা এমন কোনো সাইট যেটা আপনার রিলেভেন্ট না, এগুলো হলো পেঙ্গুইন আপডেটে ধরা পড়ে। অ্যান্ড 2012 সালের এপ্রিলের 24 তারিখ পেঙ্গুইন আপডেট আসছিল। অ্যান্ড টোটাল সাইটগুলোর মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস সাইটগুলোর মধ্যে 3% সাইট পেঙ্গুইন আপডেট এফেক্টেড হয়। অ্যান্ড সাইটগুলো প্রায় ধ্বংসের পথে ছিল, কিন্তু পেঙ্গুইন আপডেট হইলেও এগুলো রিকভার করার পদ্ধতি আছে, রিকভার করার পদ্ধতিও দেখাবো। তবে আমরা এমন কোনো জায়গায় ব্যাকলিং করবো না যেটা আমাদের সাইটের রিলেভেন্ট না। আচ্ছা, তারপরে রিকভার করার পদ্ধতিটা এসিওর জন্য শিখতে হয়, কারণ আপনি যদি ওডেক্সে কাজ করেন, দেখবেন অনেক কাজ আছে ওডেক্সে, যেমন আইসা বলে যে ভাই আমার তো সাইট এফেক্টেড হয়ে গেছে পেঙ্গুইন আপডেট, এখন এটা রিকভার করার ওয়ে কি? অ্যান্ড এগুলো খুব হাই কোয়ালিটি পেমেন্ট নিয়ে রিকভার করে দেওয়া হয়। যেমন কিছুদিন আগে একটা করা হয়েছিল, $800 $800 একটা কাজ ছিল, যেটা পেঙ্গুইন আপডেট অ্যান্ড পান্ডা আপডেটে এফেক্টেড হয়েছিল, অ্যান্ড এটা রিকভার করে দেওয়া হয়েছিল। এগুলো রিকভার করার অনেক হাই ডিমান্ড আছে। কিছুদিন পর পরই দেখবেন ওডেক্সে এরকম কাজ পাওয়া যায় যে সাইটের অ্যালগরিদম আপডেটের জন্য সাইটটা এফেক্টেড হয়েছে অ্যান্ড এগুলো রিকভার করে দেওয়ার কাজ পাওয়া যায়। সো এটা শিখাবো। আচ্ছা, আজকের ডিসকাশন ক্লাসটা টোটাল 50 মিনিট নেওয়া হয়েছে। ডিসকাশন ক্লাসটা টোটাল দুইটা ডিসকাশন ক্লাসের কথা ছিল যারা সিলেবাস দেখছেন, কিন্তু ডিসকাশন ক্লাস টোটাল নেওয়া হয়েছে 3টা, কারণ ভাগ ভাগ করে বোঝানো হয়েছে অন পেজ, অফ পেজ, অ্যান্ড কী কী অ্যাভয়েড করতে হবে, কী কী বিষয় এক্সট্রা জানা লাগবে। আচ্ছা, এখন ডিসকাশন ক্লাস 3টায় মোটামুটি এসিও সম্পর্কে আপনারা পূর্ণ ধারণা পেয়েছেন। এখন আসেন আজকের ক্লাসের কোশ্চেনগুলা। আগে যারা কোশ্চেন করছেন তারা প্লিজ আবার কোশ্চেন করেন। ইয়াসিন আরাফাত, হ্যাঁ আপনার কোশ্চেনটা থেকে স্টার্ট করি। আপনি আস্ক করছেন লোকাল এসিওটা কি। আবার লোকাল এসিও বলতে আপনার সাইট যদি কোনো কান্ট্রি রিলেটেড হয় বা কোনো একটা এলাকা রিলেটেড হয়, যে এটার বাইরের ভিজিটর আপনার দরকার নাই, দ্যাটস মিন আপনার লোকাল এসিও করতে হবে। লোকাল এসিও কীভাবে করবেন সেটা টেকনিক্যাল ক্লাসে বলা হবে। টেকনিক্যাল ক্লাসে লোকাল এসিও করে দেখানো হবে। আচ্ছা, মেটা ট্যাগ বলতে যারা ব্লগস্পট ইউজ করেন তারা জানে, ঠিক আছে। মেটা ট্যাগ বলতে
আমি একটা জিনিস দেখাই। মেটা ট্যাগ বলতে মেটা ট্যাগ দিয়া মেটা ডিসক্রিপশন ট্যাগ, যারা ওয়ার্ডপ্রেসে আছেন তাদের এটা অটোমেটিক করা লাগে না, তারা ম্যানুয়ালি করা লাগে না, তারা এসে পাবেন ওয়ার্ডপ্রেস এসইও বা ইওস, সেখান থেকে মেটা ডিসক্রিপশন দেওয়া যায়, আর এখানে মেটা কিওয়ার্ডও দেওয়া যায়, কিন্তু মেটা কিওয়ার্ড এখন কোনো কাজের না। আচ্ছা, রিলেভেন্ট রিলেভেন্ট বলতে সাপোজ আমার সাইটটা একটা ফুড ব্লগ, ফুড ব্লগ বলতে যে এখানে খাবার নিয়ে আলোচনা করা হয়, আপনার সাইটটাও ফুড ব্লগ, দ্যাটস মিন আমার সাইটের সাথে আপনার সাইটের টপিকের মিল আছে, এটারে বলে রিলেভেন্ট সাইট। পান্ডা আপডেট কি? পান্ডা আপডেট হইল, আমি দেখাইছি একটু আগে, এই যে পান্ডা আপডেট হইলো গুগলের একটা অ্যালগরিদম। এই অ্যালগরিদমটাও দেখতে পারে যে আপনার সাইটের পোস্টগুলা হাই কোয়ালিটি না লো কোয়ালিটি। যদি লো কোয়ালিটি হয় পান্ডা আপডেট আপনার সাইট গুগল সার্চ থেকে পান্ডা অ্যালগরিদমটা আপনার সাইট গুগল সার্চ থেকে সরাই দেবে। 301 রিডাইরেক্ট কিভাবে করে? যদি আপনি ওয়ার্ডপ্রেস ইউজ করেন, সুমাইয়া খুরশিদকে বলছি, ওয়ার্ডপ্রেস ইউজ করলে 301 রিডাইরেক্ট প্লাগইন আছে। আর যদি ব্লগস্পটে এটা পসিবল না, কিন্তু জাভা স্ক্রিপ্ট ইউজ করে 301 রিডাইরেক্ট করা যায়। কিন্তু জাভা স্ক্রিপ্ট যদি আপনি সাইটে ইউজ করেন আপনার সাইট স্লো হবে, সো এটা ব্লগস্পটে না করাই ভালো। তার চেয়ে ভালো একটু ম্যানুয়ালি খুঁজা আপনার ওই পোস্টটাই রিমুভ করে দেন। রিলেভেন্ট সাইট কিভাবে পাবো? গতকালকে আপনি ক্লাস করছিলেন এমডি কামরুজ্জামান, গতকালকে আমি দেখাইছি রিলেভেন্ট সাইট কিভাবে পাবো। এই যে আপনার কিওয়ার্ড প্লাস ইন টাইটেল, ঠিক আছে? আচ্ছা, রিলেভেন্ট সাইট বাই করার জন্য অনলাইনে টুলস আছে। আর আপনার কিওয়ার্ড লিখে যদি গুগলে সার্চ দেন, সাপোজ আমার কিওয়ার্ড ফুড, ঠিক আছে? সো আমি ফুড, আমার কিওয়ার্ডটা হলো ফুড অ্যান্ড আমি ভিতরে ফুড ব্লগ, আমার কিওয়ার্ড লিখে সার্চ দিলেই ফার্স্ট যেই সাইটগুলো আসবে ওইখান থেকে আপনি দেখলেই বুঝবেন যে ওইখানের টাইটেল অ্যান্ড ওইখানের স্লোগানটা দেখলেই বুঝবেন যে কোনটা আপনার রিলেভেন্ট সাইট কোনটা রিলেভেন্ট সাইট না। এটা খুবই সহজ একটা পদ্ধতি। ফ্রেশনেস কি? আচ্ছা, ফ্রেশনেস কি দেখাচ্ছি। একটু হোল্ড করেন, আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এই একটা সাইট। আচ্ছা, এই সাইটটা কয়েকদিন আগে আমি পেয়েছিলাম। যাই হোক, সাইটের, আচ্ছা সরি, এই সাইটটা নিয়ে কথা বলবো না। এই সাইটটা দেখেন, দেখেন এটার টাইটেলটা কিভাবে লেখা হয়েছে, খুবই বাজে। টাইটেলের পিছে ব্যাকগ্রাউন্ড কিভাবে দেওয়া হয়েছে, ঠিক আছে? অ্যান্ড এখানে দেখেন কতগুলা কিভাবে কিভাবে সাইটটার করা হয়েছে, যেমন এই অ্যাবাউট মি, ফলো আস, মেম্বার, অলরেডি সাইন ইন, ঠিক আছে? এই সাইটটা দেখতে খুবই বাজে লাগতেছে, সাইটের কোনো ফ্রেশনেসই নাই, ঠিক আছে? সাইটটা যে আসবে, আসার পর যে কাজটা করবে সেটা হলো এখানে যে ডাইরেক্ট একটা ক্লিক করে দেবে, দ্যাটস মিন এটা অফ। অ্যান্ড সাইটে আইসা যদি 30 সেকেন্ডের মধ্যে ভিজিটর চলে যায়, দ্যাটস মিন ওই ভিজিটরগুলা, সরি এক মিনিট, আচ্ছা একটা জিনিস দেখাইতেছি, একটু খেয়াল করেন।
ওইটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি একটা জিনিস। এই যে দেখেন সাইটের বাউন্স রেট 33%। আচ্ছা, এটা হইলো অ্যালেক্সা টুল। অ্যালেক্সা টুলের বাউন্স রেট সবসময় এক থাকে না। বাউন্স রেটটা কি? আচ্ছা, এটা বাদ গেছিল। বাউন্স রেটটা হলো যদি আপনার সাইটে ভিজিটার আইসা 1 মিনিট না থাকে অ্যান্ড 1 মিনিট 40 সেকেন্ডের মধ্যে যদি অন্য সাইটে চলে যায় বা ওই পেজটা বাদ দিয়ে অন্য ওই আপনার সাইটটা বন্ধ করে চলে যায়, দ্যাটস মিন ওই সাইটটা তার পছন্দ হয় না। অ্যান্ড যেই সাইটের বাউন্স রেট যত বেশি ওই সাইট এসিওতে তত পিছায় থাকে। আশা করি বুঝতে পারছেন বাউন্স রেটটা কি। দেন আপনার সাইটটা যদি ফ্রেশ না হয় তাহলে ওই যে আমি বললাম যে একটা ক্লিক করে বন্ধ করে দিয়ে চলে যাবে। এই যে আমি যেমন ওই সাইটটায় গেছিলাম, গিয়ে বন্ধ করে চলে আসছি। সাইটটা ফ্রেশ না, তার মানে সাইটটার বাউন্স রেট অত্যাধিক বেশি। আচ্ছা, সাইটটা আর একবার যাই আমি হিস্টোরি থেকে দেখাই। সাইটটার বাউন্স রেট অবশ্যই বেশি বেশি হবে। এই যে দেখেন অ্যালেক্সা টুলস দিয়ে দেখাচ্ছি। সাইটটা তো কিছুই নেই। আচ্ছা, এটা এমন একটা সাইট যেখানে বাউন্স রেটও কাউন্টে নেই এখনো। খুবই বাজে সাইট, সো এটার কথা বাদই দিলাম। যে সাইটের সাইটের ফ্রেশনেস ঠিক না থাকলে সাইটের বাউন্স রেট বাড়বে, এটা হলো মেইন কথা। ল্যান্ডিং পেজ বা অন পেজ ব্লগের জন্য কিভাবে করব? আচ্ছা, এটা এসইও রিলেটেড কোশ্চেন না সাইন আহমেদ। এটা তো আমার এটা এসইও রিলেটেড না। এমডি রাশিদুল ইসলাম, ফার্স্ট অফ অল ডোমেইন নেম 8 থেকে 10 অক্ষরের মধ্যে ভালো হয়, আর 8টাই ভালো। 8টা অক্ষরের মধ্যে নিতে পারলে ভালো। অ্যান্ড .com নিতে হবে, ডোমেইনটা মেমোরেবল হতে হবে। এই আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? স্বপ্নীল, হ্যাঁ পোর্টফোলিও আপনার ল্যান্ডিং পেজে, হ্যাঁ পোর্টফোলিও ল্যান্ডিং পেজে এসইও করতে হয়। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে লিখতে পারেন। 8টার কম হলে কি না, 8টার কম হলে প্রবলেম নেই, কিন্তু 10টা ছাড়াইলে প্রবলেম আছে। 10 ছাড়াইলে ওটা বাজে দেখায় ডোমেইনটা। গুগল প্রতিদিন প্রতিদিন চেঞ্জ না করলেও গুগল প্রত্যেকটা সেকেন্ডে ট্রাই করে তাদের অ্যালগরিদম আরো আপডেট করার। 8টার কম হলে প্রবলেম নেই কোনো। হৃদয়, বেস্ট বলতে কিছু নাই, ডোমেইন ছোট হইলে ভালো। এই বেস্ট হলে 8টার ভিতরে থাকা। আচ্ছা, এখন যেটা বলবো, যেই 26 জন আছেন, 26 জন বা টোটাল 27 জন, আজকে আরো কমছে। যে 27 জন আছেন আশা করি সামনে থাকবেন। অ্যান্ড নেক্সট ডে থেকে টেকনিক্যাল ক্লাস শুরু হবে। ডিসকাশন ক্লাস আজকে শেষ, 3 দিনে ডিসকাশন ক্লাস পুরোটা শেষ হয়েছে। সো নেক্সট ডে থেকে টেকনিক্যাল ক্লাস শুরু হবে। আর টেকনিক্যাল ক্লাসে আমি ওয়ার্ডপ্রেস প্রেফার করতেছি। যারা এখনো ওয়ার্ডপ্রেস সাইট নাই, টেকনিক্যাল ক্লাসটা ওয়ার্ডপ্রেসে একটা সাইট রেফার করতেছি যে আপনারা ওয়ার্ডপ্রেসে সাইট করে ফেলান। টেকনিক্যাল ক্লাসে সব ওয়ার্ডপ্রেস দিয়ে দেখানো হবে। অ্যালগরিদম আপডেট এখন পর্যন্ত গুগলের আগের অ্যালগরিদম আপডেটগুলা আপনি মজ থেকে পাবেন, কিন্তু moj.com নামে একটা সাইট আছে, সেটার থেকে আপনি গুগলের আগের অ্যালগরিদম গুলো পাবেন। কিন্তু সেইটার থেকে খুব এক্সপার্ট যদি না হন তাহলে আপনি এখান থেকে বুঝতে পারবেন না। আর গুগলের কোনো নিউ আপডেট আসলে আপনি cfexpert.com যে সাইটটা আছে ওইটা আমি সাথে সাথে শেয়ার করি। গুগলের নিউ আপডেট আসা মাত্র আমি শেয়ার করি। সো ওই সাইটটা বুক করে রাখতে পারেন। অ্যান্ড ওই সাইটটা বুক করে রাখলে আপনি অবশ্যই নতুন আপডেট আসলে সাথে সাথে পাবেন। আচ্ছা, আমার স্কাইপে আইডি
wordpress.com এ আপনি কোনো প্লাগইন আপডেট করতে পারবেন না, আর দ্যাটস ওয়াই এখানে এসইও করার খুব একটা সুবিধাও নেই। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড গ্রুপের আজকে টোটাল 408 জন দেখে আসছিলাম আমি। তাদের মধ্যে থেকে মাত্র 40 জনের মতো ডেইলি জয়েন করেন। কিছু সমস্যার জন্য অনেকে জয়েন করতে পারেন না ডেইলি, ঠিক আছে। তাদের জন্য আমি একটা অফার করছিলাম যে খুব হাই কোয়ালিটি হোস্টিং, যেটা আমি আমার সাইটের জন্য ইউজ করি, যে আমার সাইটে কিন্তু ভিজিটর খুব একটা কম না, বাংলাদেশে 941 র্যাঙ্ক করছে, তার মানে 1000-এর ভিতরে আছে। আমার সাইটে ভিজিটর খুব একটা কম না, তার মানে হোস্টিংটা খুব ভালো, ঠিক আছে। সো আমি একটা অফার করছিলাম যে শুধু যারা আমার এই ক্লাসটা ডেইলি জয়েন করতেছেন তাদের জন্য, যে হোস্টিংটা 100 টাকা করে। সো আপনারা ইচ্ছা করলে নিয়ে নিতে পারেন, অন্য জায়গা থেকে নিলেও সমস্যা নাই। আমি অফার করছি যে শুধু এই 25-26 জন যারা এখন আছেন তাদের জন্য। আর কেউ নিতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বা কারো যদি আগে ওয়ার্ডপ্রেসে সাইট থাকে হোস্টিং করা, তাহলেও হইতে হবে, সমস্যা নাই। এমডি রাশেদুল ইসলাম, মান্থলি সাইটের ভিডিও থাকলে
ছাড়ছে জাভেদ 56 সাউন্ড আসতেছে? হ্যাঁ সাউন্ড আসছে, আপনারা দেখেন সাউন্ড আসতেছে। আচ্ছা ইকো হবে না, সাউন্ড আসছে, একটু সবাই যান সাউন্ডে যান, এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা তাইলে সাউন্ডে সবাই আসছেন মনে হয় নাকি? আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, হ্যাঁ কারো কোশ্চেন থাকলে এখন করেন, আগের কোশ্চেনগুলো এখন দেখা পসিবল না, কারো কোশ্চেন থাকলে এখন করেন। আচ্ছা অনলি ফার্স্ট, এটা হলো আপনাদের জন্য ফার্স্ট মান্থ 100 করে, আর পরের থেকে প্যাকেজ, আমি তো একটা সবার সাথে চুক্তিবদ্ধ যে আমি আপনার আমি যেহেতু আপনাদের এসইও কোর্সটা করাইতেছি অ্যান্ড গ্রুপের সবার সাথে যেহেতু আমি ডিসস্যাটিসফাইড যে তারা ক্লাসটা জয়েন করতেছে না, দ্যাটস ওয়াই আমি গতকালকে একটা কথা বলছিলাম যে 1 মাস পর আমি সবার একটা মান্থলি রিপোর্ট নেব, মান্থলি আর্নিং রিপোর্ট সাইট থেকে। দ্যাটস ওয়াই আপনার সাইট থেকে 1 মাস পর অটোমেটিক আর্নিং আসবে, অ্যান্ড আমি যতটা সম্ভব চেষ্টা করব আমার জায়গা থেকে। তাহলে 1 মাস পরে 215 টাকা করে দেওয়া লাগবে হোস্টিংটার জন্য, সো এটা কোনো ম্যাটার না। হ্যাঁ জাভেদ 56 আমার ডোমেইন হোস্টিং এনআর হোস্টিং থেকেই করা। আমার প্যাকেজ সি নাও আছে, দেখেন এনআর হোস্টিং থেকে প্যাকেজ সি, এটা আমি চালাই। ক্লাসটা আর কিছুক্ষণ আছে, সবাইকে যেটা বলতেছি এখন, যে নেক্সট ক্লাস থেকে টেকনিক্যাল ক্লাস, টেকনিক্যাল ক্লাসে একটা ওয়ার্ডপ্রেস সাইট থাকলে খুব সুবিধা হবে বুঝতে। এমডি তানভীর হাসান 215 টু মাস। আচ্ছা 215 টু মাস, এটা আমি দেখাইতেছি 215 কেন টু মাস। বাংলাদেশের 1 নম্বর ডোমেইন হোস্টিং সাইট ইকরা, এই সাইটটা ছাড়া আমি আর কোনো সাইটের, এই সাইটটা যদিও এনআর হোস্টিং এর প্রতিদ্বন্দ্বী, কিন্তু দেখেন আচ্ছা এটা স্লো করতেছে সাইটটা। এটার যে 50 MB প্যাকেজটা আছে সেটাও 300 টাকা করে, সো 1 GB 215 টাকা টু মাস না। আর আপনি আরো কম দামে হোস্টিং পাবেন, হ্যাঁ 215-র চেয়েও কম দামে অনেক হোস্টিং পাবেন। আর কয়দিন পর যে আপনার সাইটটা নিয়ে পালাই যাবে না হোস্টিং কোম্পানি, এটা কোনো গ্যারান্টি আমি কেউ দিতে পারবে? আচ্ছা স্ক্রিনটা এখন আর দরকার নেই, স্ক্রিন আমি অফ করে দিচ্ছি, স্ক্রিনটা দরকার নেই। এখন কোনো কোশ্চেন থাকলে জাস্ট অ্যান্সার দেব। সঞ্জয় পাল, ওয়ার্ডপ্রেস পারেন না, ডোমেইন নিয়ে কি করবেন? আচ্ছা আমার কাছ থেকে এই মুহূর্তে যারা অ্যাটেন্ড লিস্টে আছেন, ঠিক আছে, আমার কাছ থেকে হোস্টিং বা ডোমেইন নিছেন এমন কেউ আছেন এই মুহূর্তে যারা চ্যাট অ্যাটেন্ডে আছেন, অ্যাটেন্ড করা? হ্যাঁ মাসুদ পারভেজ অপু, আগে হোস্টিং, আগে কি ওয়ার্ডপ্রেসের কাজ পারতেন নাকি
আপনাকে এনআর হোস্টিং থেকে শিখিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এনআর হোস্টিং থেকে সাপোর্ট পাচ্ছেন, এনআর হোস্টিং থেকে সাপোর্ট পাওয়ার পর আপনি ওয়ার্ডপ্রেসের কাজ পাচ্ছেন? দ্যাটস ওয়াই আমি বলছি যে ওয়ার্ডপ্রেসের কাজ পারেন না, ভয় পেয়ে আজীবন বসে থাকলে তো হবে না, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস হলো ব্লগস্পটের তো অনেক ইজি, একবার জাস্ট আইসা দেখেন। আর এমন কোনো হোস্টিং কোম্পানি আমার দেখা মতে নাই যারা, আচ্ছা সরি, সবাই আরেকবার লেখেন, কিছু জিনিস ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এমন কোনো হোস্টিং কোম্পানি আমি দেখি নাই যে এসকেপিতে সাপোর্ট দেওয়া পুরো ওয়ার্ডপ্রেসটা সেট করে দেয়। আচ্ছা, আমি তো সাউন্ড শুনতেছি। আজকে একটু টেকনিক্যাল সমস্যা হইতেছে। আচ্ছা ঠিক আছে, যারা ওয়ার্ডপ্রেসের কাজ পারেন না দেখে ভয় পেয়ে বসে আছেন, কোনো সমস্যা নেই, ওয়ার্ডপ্রেসে আসেন। ওয়ার্ডপ্রেস হলো ব্লগস্পটের চেয়েও হাজার হাজার গুণে ইজি। হৃদয়, এনআরএস্টিং কেন ভাগবে না আমি বলি। এনআরএস্টিং এর ডোমেইন এজ হইল মাত্র 4 দিন, সরি 4 দিন না, এনআরএস্টিং এর এসিওতে কোনো প্রবলেম নাই। এনআরএস্টিং এর এসিও আমার চেয়ে অনেক এক্সপার্টরা দেখে, আশা করি বুঝতে পারতেছেন। এটা মার্কেটে নামছে হইল টোটাল খুব বড় অ্যামাউন্টের টাকা ইনভেস্ট করে মার্কেটে নামছে। আর ক্লায়েন্টদের সাইট এনআরএস্টিং এর চেয়ে উপরে উঠতে, আচ্ছা এটা বলা ঠিক না, এনআরএস্টিং এর এসিও এক্সপার্টরা ক্লায়েন্টের সাইটের আশায় বসে নেই। হৃদয়, আর যারা ক্লায়েন্ট আছে তারা জানে এনআরএস্টিং কিভাবে তাদের সাপোর্ট দেওয়া যাইতেছে। এখানে এনআরএস্টিং এর ক্লায়েন্টরা আছে, তারা জানে যে এনআরএস্টিং কিভাবে সাপোর্ট দিতেছে। আচ্ছা, একটা এসিও, একটা হোস্টিং কোম্পানি কখন ক্লায়েন্টের সাইট নিয়ে চলে যায়, কখন যায় সেটা বলতেছে। একটা হোস্টিং কোম্পানি তখন যায় তখন যখন দেখে তার সাইটের চেয়ে ক্লায়েন্টের সাইট অনেক ভালো, ঠিক আছে? সো এনআরএস্টিং এর এসিওতে কোনো সমস্যা নেই, এনআরএস্টিং এর এসিও আমার চেয়ে অনেক এক্সপার্টরা করে। সো এনআরএস্টিং ভাগবে এটা কল্পনার বাইরে। যাই হোক, সমস্যা নাই, কোশ্চেন করছেন, কোশ্চেনের অ্যান্সার দিছি। হৃদয়, আরো একবার বলতে হবে। হাবিবুর রহমান, কোশ্চেনটা আরেকবার করেন, কোশ্চেনটা এখান থেকে ডিলিট হয়ে গেছে, কোশ্চেনটা আরেকবার করেন। হৃদয়, লাস্ট টাইম, এনআর হোস্টিং এর এসিও আমার চেয়ে অনেক এক্সপার্টরা করে, ঠিক আছে? ক্লায়েন্টের সাইটের আশায় এনআর হোস্টিং বইসা নাই, সো এনআর হোস্টিং কখনোই ক্লায়েন্টের সাইট নিয়ে ভাগবে না। এনআর হোস্টিং এর চেয়ে যদি আপনার এসিও ভালো হয়, আচ্ছা আপনি এসিও শিখতেছেন কার কাছ থেকে? আর আচ্ছা, হাবিবুর রহমান, লাস্ট ক্লাসের ভিডিওটা আনফরচুনেটলি আমার কাছে নাই, ঠিক আছে? ওইটা ভিডিও করতে চাইছিলাম কিন্তু ডিলিট হয়ে গেছে। আচ্ছা হৃদয়, আপনার কোশ্চেন অ্যান্সার একবার দেওয়া হয়েছে, সেম কোশ্চেন বারবার করে টাইম নষ্ট করেন না। আচ্ছা, এখানে কি এনআর হোস্টিং এর কোনো ক্লায়েন্ট আছেন? অ্যান্সারটা তারা দেন। হৃদয় ভাইকে অ্যান্সারটা তারা দেন, এনআর হোস্টিং এর কোনো ক্লায়েন্ট যদি এখন থাকেন, অ্যান্সারটা তারা দেন, আমি কিছু বলবো না।
থ্যাঙ্কস হাবিবুর রহমান। এখনো ডিসকাশন ক্লাস চলতেছে, নেক্সট টাইম থেকে না। রাকেশ তালুকদার, আজকে এটা ডিসকাশন ক্লাস, তো এটা ভিডিও করা হয় নাই। নেক্সট ক্লাস থেকে সব ভিডিও হবে অ্যান্ড স্লাইড থাকবে। নেক্সট ক্লাস থেকে টেকনিক্যাল জিনিসগুলো একটা একটা করে সব দেখানো হবে। জাহিদ সিটিজি আমার সাথে বা এনআরএসটিং এর সাপোর্ট সেন্টারে কল দিয়ে আপনি ডোমেইন নিয়ে কথা বলতে পারেন। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, এখন এনআরএসটিং এর এখানে কাস্টমার কে কে আছেন? এনআরএসটিং এর ক্লায়েন্ট কেউ কি আছেন? থাকলে একটু হৃদয় ভাইয়ের অ্যান্সারটা দেন, আমি দিলে খারাপ দেখায়। কেউ থাকলে একটু প্লিজ অ্যান্সারটা দেন। সুমাইয়া আপু মনে আছেন? থাকলে একটু অ্যান্সারটা দেন। এটা আমি দিলে খারাপ দেখায়, আপনারা দেন, এনআরএসটিং এর ক্লায়েন্টরা দেখ, আমি দিব না। রাশেদুল ইসলাম, কিওয়ার্ড রিসার্চ একটা মেইন ফ্যাক্টর। আপনি দেখেন যে কোন কিওয়ার্ডটা পপুলার, কোনটা নিয়ে আপনি লিখতে পারবেন। না ভাইয়া, আমি চাই কোনো ক্লায়েন্ট অ্যান্সারটা দেখ। আপনার কোশ্চেন করার অধিকার আছে হৃদয়, অ্যান্ড অ্যান্সারটা নিয়ে যান। আপনার কোশ্চেনটা ঠিক উপরে দেখেন, সুমাইয়া খুশিদ আপু অ্যান্সার দিছে, অ্যান্সারটা নিয়ে যান। দেখেন আপনার কোশ্চেনটা ঠিক উপরেই সুমাইয়া খুশিদ আপু অ্যান্সার দিছে, দেখেন। আচ্ছা, যাই হোক, কারো এসইও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আর নেক্সট ক্লাস থেকে আবারও বলা হলো যে নেক্সট ক্লাস থেকে টেকনিক্যাল ক্লাস শুরু হবে, সো সাইট রেডি রাখবেন আশা করি। আচ্ছা, আজকের ডিসকাশন ক্লাসে যে বিষয়গুলো দেখানো হয়েছে ওইগুলা ওইটার স্লাইডটা গ্রুপে আগামীকাল বা আজকে রাত্রে শেয়ার করা হবে, স্লাইডটা দেখবেন আশা করি। আর নেক্সট ক্লাস থেকে সব টেকনিক্যাল বিষয়গুলো স্টার্ট হবে, নেক্সট ক্লাস কেউ মিস করবেন না আশা করি। আর যারা ওয়ার্ডপ্রেস ইউজ করতেছেন, সাইটের প্লাগইনস, এসইও বা ইউএস প্লাগইনসটা এট ফার্স্ট রেডি রাখবেন। এই সো আজকের ক্লাসটা এখানে শেষ। নেক্সট ক্লাস হৃদয়, নেক্সট ক্লাস সোমবার। কালকে কোনো ক্লাস নাই, তার মানে পরশুদিন নেক্সট ক্লাস। ওকে বাই, গুড নাইট। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমার সাথে, থ্যাঙ্কস তানভীর হাসান, কারো কোনো কোশ্চেন থাকলে আমার সাথে ফেসবুক স্কাইপিতে যে কোনো সময় কানেক্ট হতে পারেন। সেলিম, সেলিম ভাইয়া, আজকের ক্লাসটা ডিসকাশন ক্লাস ছিল অ্যান্ড এটার ভিডিওর খুব একটা প্রয়োজন ছিল না, তাই এটা ভিডিও করা হয়নি, সরি। আচ্ছা, সো গুড বাই অল, গুড নাইট। আসসালামু আলাইকুম। হ্যাঁ, জাহিদ সিটিসি, আমাকে ফেসবুকে পার্সোনালি চিনলে আমার সাথে কথা বলতে পারেন। তো কালকে সরি ব্রো, সেলিম, লাস্ট দুইটা ক্লাসের কোনো ভিডিও দেওয়া হয় নাই, লাস্ট দুইটা ক্লাসের ভিডিও নাই, ডিসকাশন ক্লাস ছিল সম্পূর্ণ। লাস্ট ক্লাসটার স্লাইডটা দেখে নিতে পারেন।
ওকে হৃদয়, থ্যাঙ্কস টু ক্যাপচার। আপনি একটু যদি গ্রুপে সবার জন্য শেয়ার করে দেন সবার ভালো হয়। স্লাইড স্লাইড লিংকের উপরে ক্লিক করলেই স্লাইডে চলে যাবেন, দেন একটা একটা করে স্লাইডার পিকচারগুলো দেখতে পারবেন। আচ্ছা, ব্রডকাস্টিং বন্ধ করা হইলো। গুড বাই।